বছরের প্রত্যাশা আর প্রাপ্তির অপূর্ণতাগুলোকে পিছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাক আগামীর পরিকল্পনা। সবাইকে ইংরেজি নববর্ষেও 2021-এর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, দ্য চ্যানেল টিভির আয়োজন টরন্টো ব্লিঙ্ক থেকে আমি আসমা হক আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার অতিথি হয়ে এসেছেন সংস্কৃতি অঙ্গনের টরন্টো সংস্কৃতি অঙ্গনের দুজন গুণী মানুষ। আমার সাথে ইতিমধ্যেই সংযুক্ত হয়ে গেছেন ববি রব্বানী। আমরা ববি রব্বানীকে সবাই চিনি, যিনি আমাদের টরন্টোর মঞ্চ মাতিয়ে রেখেছেন দীর্ঘদিন, এবং উপস্থাপনা, কবিতা আবৃত্তি এবং ওনার লেখালেখি দিয়ে ইতিমধ্যেই অধিক পরিচিত আমাদের টরন্টো মহলে। ববি রব্বানী, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক খুশি আপনি আমাদের সময় দিয়েছেন, এসেছেন। আমি জানি যে কিছুদিন আগেও আপনি কোভিডে আক্রান্ত ছিলেন এবং কোভিড মুক্ত হয়েছেন। তো আপনাকে অভিনন্দন আমাদের সংস্কৃতি জগতে এবং টরন্টো ব্লিঙ্কে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। এখনো অসুস্থ আছি, আর আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা না বললেই না, যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ কথা হবে, আরো কথা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ববি ভাই। আমার আরেকজন অতিথি, আমি চলে যাচ্ছি, ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাই তাকে চিনি। টরন্টোর যে কজন সুরেলা কণ্ঠের অধিকারিণী আছেন তাদের মধ্যে অন্যতম, যিনি কথা বললেই ভালো লাগে, এমন একজন শিল্পী আমার সাথে উপস্থিত হয়েছেন আজ। তিনি আর কেউ নন, দীপ্তি জাহান। দীপ্তি জাহান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো। আসসালামু আলাইকুম। চ্যানেল টিভিকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। আর শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থাকবেন, আর দূর থেকে যারা দেখছেন তাদেরকে শুভকামনা। শুরু করছি আমাদের এই প্রোগ্রাম। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আসলে দীপ্তি আপু সাথে আমি অনেকবার যোগাযোগ করেছিলাম, উনি আসবে আসবে করে হয়নি, আরো অনেক লাইভে চলে গিয়েছিল। আজকে দীপ্তি আপুকে পেয়েছি, আমার অনেক অনেক ভালো লাগছে। সো আমরা বরাবরের মতোই আজকে আড্ডা, লাইভ পারফরমেন্স, কথোপকথন, সবই কিছুই মিলিয়ে আমরা টরন্টো ব্লিঙ্কে এই সময়টা উপভোগ করবো। আশা করি দর্শক আপনারা উপভোগ করবেন। তো আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও টরন্টো ব্লিঙ্কে। এবং প্রথমেই আমি কোভিড নিয়ে যে আমাদের এই যে এখন যে অবস্থা চলছে, এখন তো আমাদের টরন্টো পুরো কানাডাতে ভীষণ খারাপ অবস্থা আমরা অতিক্রম করছি। তো এই সময়টায় আমি প্রথমে একটি প্রশ্ন দুজনকেই করছি। প্রথমে যাচ্ছি ববি ভাইয়ের কাছে। ববি ভাই, আসলে হ্যাঁ আসমা, যে কোভিড এর সময়টা, আমি জানি আপনি কোভিড আক্রান্ত ছিলেন এবং সুস্থ হয়ে এখন ভালো আছেন। আপনার পরিবারের মনে হচ্ছে আপনার ওয়াইফ, বাচ্চা সবাই আক্রান্ত হয়েছিল, কিন্তু এই যে কিভাবে কোভিড থেকে আপনি মুক্ত হলেন বা কোভিড না হবার জন্য কি সাবধানতা আপনি অবলম্বন করেছিলেন, সেই বিষয়ে যদি আমার দর্শকদেরকে বলতেন। ববি রব্বানী। থ্যাংক ইউ আসমা। অ্যাকচুয়ালি ইয়েস, আনপ্রেসিডেন্টেড সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর কোভিড আক্রান্ত যে কিভাবে হলাম নিজেও জানি না, কারণ আমরা প্রচন্ড সাবধান ছিলাম সেই প্রথম থেকেই। লকডাউন যখন প্রথম হলো তখন থেকে আমরা নিজেদের বাবলের মধ্যে ছিলাম। বড় ছেলে ইউনিভার্সিটিতে, আর আমরা তিনজন বাসায় থাকতাম। তো মোস্ট অফ দ্য টাইমে আমরা গ্রসারি ছাড়া উই নেভার বিন এনিওয়ার। বাট ওই যে বলে না যে কপালে থাকলে যেটা হওয়ার হয়ে যায়, আক্রান্ত হয়ে গেলাম। তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকুর, উপরে যিনি আছেন তার কাছে হাজার শুকুর যে আমাদেরকে হসপিটালে যেতে হয়নি। উই বিন থ্রু ভেরি টাফ টাইম, বিকজ আমার ওয়াইফ এবং ছোট ছেলেও গিয়েছিল। এখনো আমার প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে পোস্ট কোভিড এর যে ব্যাপারটা, ব্রিদিং এর প্রবলেম, ফ্যাটিগড এন্ড এভরিথিং, ওগুলো যাচ্ছে। মনে সাহস রাখবেন। যেই আমি চাই না যে কেউ কোভিডে আক্রান্ত হোক, বাট যদি হয়েই যান, বি স্ট্রং, বি ভেরি ভেরি স্ট্রং। পজিটিভনেস ইজ দ্য বিগ থিং। আর ভরসা রাখুন। আর সবচেয়ে বড় যে আসমা যে প্রশ্নটা করলো যে আমরা আসলে এটা থেকে কিভাবে বাঁচতে পারি, একটা জিনিস, একটাই কাজ করতে পারি আমরা, সেটা রিলিজিয়াসলি করতে পারি, সেটা হচ্ছে ফলো দ্য সায়েন্স। কমিউনিটি স্প্রেডিং যেটা, সেটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, আমাদের মনে হয় ওইটা বেস্ট থিং টু ডু। সো স্টে ইন ইউর ওন বাবল অ্যাজ লং অ্যাজ পসিবল। বিকজ আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে
এভরিথিং উইল বি সো গুড সো সুন। সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই সময়টা আমাদেরকে পাড়ি দিতে হবে। সো লেটস স্টে টুগেদার, লেটস ডু ইট টুগেদার, এন্ড ইনশাল্লাহ উই ক্যান মেক ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আমি আরেকটু জুড়ে দিচ্ছি আরেকটি প্রশ্ন। আপনি কোনো মেডিকেশনে ছিলেন কিনা এই সময়টাতে? শুধু মানে আইসোলেশন ছাড়া আর কোনো মেডিকেশনে ছিলেন কিনা? না, মেডিকেশন তো আসলে নেই। এটার তো আসলে কোনো মেডিকেশন নেই। আমাদের টেলিহেলথ যখন আমার সাথে কথা বললো, জি। নার্স কথা বললো, আমার ফ্যামিলি ডক্টর যখন আমাকে এভরি আদার ডে তে ফোন করতে, আই ওয়াজ ভেরি লাকি। তো এটার কোনো মেডিকেশন নেই। তবে আমি যে জিনিসটা বলবো যে আমাদের যারা দেখছেন এবং যারা এই স্প্রেড করে দিন, এই খবরটা দিয়ে দিন যে এই মুহূর্তে ভিটামিন সি, ভিটামিন ডি এর যদি এফিসিয়েন্সি থাকে, আর জিঙ্কটা ডক্টরের সাথে কথা জিঙ্ক, বলে, জি। হ্যাঁ, এই তিনটা জিনিস আমাকে বলেছে, পার্সোনালি আমাকে বলেছে, আমার ওয়াইফকে বলেছে। সো উই বিন থ্রু। তবে ভিটামিন সি প্রচুর পরিমাণে খান, আর এই তো আর সাবধানে থাকুন একটু। ধন্যবাদ হ্যান্ড ভাইয়া। স্যানিটাইজার, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, আর যদি গ্রসারিতে যান গ্লাভস ইউজ করুন, মাস্ক তো মাস্ট। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক আমি ইউ। চলে যাচ্ছি আমার আরেক অতিথি দীপ্তি জাহানের কাছে। দীপ্তি আপু, আমি জানি দীপ্তি আপু এখানে টরন্টোতে না, উনি একটু দূরের শহরে বাস করেন, উইন্ডসরে বাস করেন। তো ওনার কাছে আমার প্রশ্ন যে কোভিড এর সময়টা আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করেছেন বা করছেন এখনো? দীপ্তি জাহান। এতক্ষণ তো ববি ভাই অনেক সুন্দর করে বলল কোভিড থেকে কিভাবে আমাদের বাঁচতে হবে, ওনার থেকেই তো আপনারা সব কিছুই শুনে নিয়েছেন। ওগুলোই আমি ফলো করি সব সময়, এবং ঘরে থাকতে ঘরেই থাকি। ঘরে থেকে আমি সব কিছুই মানে টেক কেয়ার করি। যেমন বাইরে থেকে গ্রোসারি করে আনলে ওগুলাকে প্রত্যেক দিন আমি ওই জিনিসগুলোকে সুন্দর করে মুছে ওইভাবে নিয়ে ফ্রিজে, অথবা সব কিছু সাবধানতা ওই বয় ভাই যেভাবে বলেছে ওইভাবেই সব কিছুই করি। আর নিজের মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু লাইভে আসি। লাইভে আসলে আমার ফ্রেন্ডরা থাকে লাইভে, আবার আমার আত্মীয় স্বজনেরাও থাকে, তো মনটাও ভালো লাগে। তো এইভাবেই সময় কাটে, আর সব দিকে এইভাবেই খেয়াল করি। আর বাইরে খুবই কম যাই, গেলেও মাস্ক এগুলো সব তো দিবই, হাতে গ্লাভস সবই তো দিই। আর হ্যাঁ, সাবধানতা ওগুলোই সবাই সব কিছুই আসলে বয় ভাই যেভাবে বলেছে ওইভাবেই সব কিছুই হেলথের যে করি। বিধিগুলো আছে সেগুলো পালন করছেন। সেগুলোই অনেক পালন করি অনেক ধন্যবাদ সবসময়। দীপ্তি আপু আপনাকে। তো আমরা এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি আমি যাবার আগে, মূল পর্বে যাওয়ার আগে আমি একটি কমেন্টস দেব। আমাদের এখানকার প্রিয় ঘোষিকা, মানে আমার কি বলবো, সহকর্মী বলতে পারেন, অজান্তা চৌধুরী আমাদেরকে একটি কমেন্টস দিয়েছেন। অজান্তা লিখেছেন হ্যাপি নিউ ইয়ার বন্ধু আসমা, ববি ভাইয়া অ্যান্ড দীপু। অনেক ধন্যবাদ অজান্তা। তোমাকে অনেক ধন্যবাদ। অজান্তা তোমাকেও হ্যাপি নিউ ইয়ার, এবং আমাদের সাথে থাকো প্লিজ। আমাদের সাথে অজন্তা আপনি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক ধন্যবাদ আমাদের মিষ্টি মেয়ে সাথে অজন্তা। আমি আরেকটি কমেন্টস নেব। আমাদের সাথে আছেন টিনা হক। টিনা হক কমেন্টস করেছেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। থ্যাংক ইউ টিনা হক। থ্যাংক ইউ সিস। সম্ভবত আপু, আমার দীপ্তি সিস, আপু হ্যাঁ, বলবো। আমার বোন। সালাম টিনা আপু, ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন। হ্যাপি নিউ ইয়ার টিনা ভাবি। তো আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমি আবার চলে যাচ্ছি। আমরা আরো কমেন্টস নেব পরবর্তীতে। তো তার আগে আমি আবার একটু বলে নিচ্ছি, আমি আবার প্রথমে আমরা গান শুনবো, গান দিয়ে শুরু করব। কারণ নাইস। আমাদের অবশ্যই। বলি কি ববি ভাইয়ের এত সুন্দর কবিতা ছেড়ে তুমি প্রথমে গান শুনবে? আগে কবিতাটা শুনলে ভালো হবে। গান, তারপরে কবিতা। আহ, তো প্রথমে আমি দীপ্তি আপুর সম্পর্কে কিছু বলবার চেষ্টা করব। তারপর দীপ্তি আপুর কাছে একটি প্রশ্ন আছে। তারপরে আমরা চলে যাব লাইভ পারফরমেন্সে বরাবর মতো। তো আমি প্রথমে বলছি দীপ্তি জাহান পুরো নাম। দীপ্তি জাহানের সঙ্গীত জীবনের হাতে খড়ি চট্টগ্রামে ওস্তাদ হরিপদ সরকার ও ওস্তাদ মিহির লালের কাছে। শাস্ত্রীয় ও নজরুল সঙ্গীত দিয়ে শুরু হলেও আধুনিক ফোক, গজল সহ সব ধারার গানেই তিনি সমান পারদর্শী এবং সাবলীল। স্কুল কলেজ পর্যায়ের অসংখ্য প্রতিযোগিতায় দীপ্তি জাহান শীর্ষস্থান অধিকার করে আসছেন। পরবর্তীতে ওস্তাদ সালাউদ্দিন আহমেদের কাছেও তিনি তালিম নেন। 1999 সনে উনি প্রবাসে পাড়ি জমান। চলে আসেন কানাডাতে। প্রবাস জীবনের শত ব্যস্ততা সত্ত্বেও দীপ্তি আপু নিজেকে সঙ্গীত চর্চায় নিবেদিত রেখেছেন। আর 1.5 শতকের বেশি সময় ধরে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন। সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে উনি
কনন, অনন্যা এবং হারমোনি তিনটি সংগঠনের সাথে জড়িত আছেন একদম সরাসরিভাবে। এছাড়াও বোধহয় আরো অনেক সংগঠনের সাথে উনি মানে কি বলবো একটু একটু করে জড়িত আছেন। আর ব্যক্তিগত জীবনে প্রকৌশলী স্বামীর চাকরি সূত্রে সপরিবারে উনি বাস করছেন উইন্ডসর শহরে। একটু আমাদের টরন্টো থেকে একটু দূরের একটি শহরে উনি আছেন। 3 ঘন্টার দূরে। গানের চর্চা কিন্তু থেমে থাকেনি, সেখান থেকে আমরা যখনই ডাকি চলে আসেন আমাদের কাছে। এবং ব্যক্তিগত জীবনে আরেকটু কিছু বলি আমি, সেটি হচ্ছে হলো উনি 2 ছেলেমেয়ের মা। ওনার মেয়ে এই প্যান্ডেমিকের মধ্যেই গ্রাজুয়েট করলো উইন্ডসর ইউনিভার্সিটি থেকে, আর ছেলে কলেজে সায়েন্সে। তো দীপ্তি জাহান, দীপ্তি আপুর লেখাপড়া সম্পর্কে আমি আরেকটু বলি, আমি ভুলে গেছি ওটা বলতে। দীপ্তি আপু আসলে যখন মাস্টার্স করতেছিল পলিটিক্যাল সায়েন্সে, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছিল, ঠিক ওই অবস্থায় ওনার মানে বিয়ে হয়। বিয়ে হয়ে উনি চলে আসে, মাস্টার্সটা কমপ্লিট করতে পারেনি, তবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। দীপ্তি জাহান, এবার আপনার কাছে প্রশ্ন, তারপরে চলে যাব আপনার লাইভ পারফরমেন্সে। দীপ্তি আপু, তোমাকে এই যে গানের প্রতি যে অনুরাগ, এটার শুরুটা যদি আমাদের দর্শকদের একটু বলো, কিভাবে তুমি গানের প্রতি এত মানে তোমার অনুরাগ জন্মালো, ছোটবেলা থেকেই না? হ্যাঁ, আমার না গানটা না সবসময় ভিতরে, আমি জানি না, আমি যখনই একটু কাজ করি অথবা কিছু একটু এদিকে সেদিকে যাই, একটু গানটা গুনগুন করি। আমি খুব মানে করে বলছি কথাগুলা, কোনো গুছিয়ে না। আমার মেয়ে সবসময় আমাকে বলে, মাম্মি তুমি সব সময় হলে তোমার কি এটাই হবে, আর কোনো হবি নেই? আমি কি না, আমার সবই অনেক কিছুই হবে, কিন্তু আমার গানটা খুব ভালো লাগে। তো ছোটোবেলা থেকে আমার গানটা একটু ভিতরে ছিল। তা আমার ভাই বোন বলো, মা বাবা সবাই এবং ফ্রেন্ডরা ভীষণ আমাকে উৎসাহ দিত সব সময়, যে তোমার গলা ভালো, তোমার গলা মিষ্টি, এই কথাগুলো সবসময় শুনতাম। তারপর আমার গ্রেড 5-এ আমি শুরু করলাম উস্তাদ মিহির লালা এবং উস্তাদ হরিবদ সরকারের কাছে তালিম নেওয়ার। প্রত্যেক সপ্তাহে আমার বাসায় এসে তারা আমাকে তালিম দিত। আমি যতটুকুই পেরেছি তখন শিখেছি, কিন্তু আমি স্টিল এখন পর্যন্ত শিখি। আমি যখনই বসি, আমি কিছু না কিছু ভুলগুলো আমি সব বের করতে চেষ্টা করি, কারণ অনেক সময় আমরা অনেক বিজি থাকি এখানে, মানে পারি না অনেক কিছু, কিন্তু তারপরও ইচ্ছা হয় একটু শুদ্ধভাবে সুন্দর করে সুরটা ঠিক করে, কোনো ডিস্টোর্ন না হয় সুরে, অনেক চেষ্টা করি। তারপরও আমি জানি না আমরা কতটুকু করি, কিন্তু এটা আমার ভিতরে ভীষণ, গানটা আমার ভিতরেই সবসময়। আমি গানটাকে খুবই পছন্দ করি, ভীষণ ভালোবাসি গানটা। হ্যাঁ, আর ফ্রেন্ডদের থেকে সবার থেকে কিন্তু আমি ভীষণ উৎসাহ পাই। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক উৎসাহ দেয়, আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার লাইভ হলে অথবা আমি কোনো গান করলে ওরা সবসময় আমার পাশে এসে দেখবে, এটা আমার অসম্ভব ভালো লাগে আসলে সবসময়। এখন মনে করো আসমা, আমার আম্মা কিন্তু এখন ইয়ে থেকে মনে হয় দেখছে, বাংলাদেশ থেকে দেখবা, আমার বোন দেখছে, কেন ওরা না খুব মজা পাই, আমার বোনটা এখন একদম লাইভে আছে, দেখি একটু গানটা একটু দেখি, এইরকমই একটা। অবশ্যই অবশ্যই, আমি অত সুন্দর করে গুছিয়ে তোমাকে বলি নাই, জাস্ট একটু সাবলীল ভাবে বললাম। অনেক বড় আসলে যে কোনো কিছু করবার জন্য ফ্যামিলির সাপোর্টটা আসলেই অনেক বড়। তো দীপ্তি আপু, এখন আমার দর্শকদের জন্য তুমি কি গান নিয়ে এসছো? প্রথমে তুমি কি গান করবে? তুমি তো নজরুলও গাও। হ্যাঁ, আমি কিন্তু নজরুল গীতি তো গাইতাম সবসময়, শাস্ত্রীয় সঙ্গীত উপরেও তো তালিম নিয়েছি। তা আমি তো এখন একটু আধুনিক গানটা একটু বেশি করি, কিন্তু নজরুল গীতি আমি গাই। এর মধ্যে আমি লাইভে একটা বাংলাদেশে একটা করে আসলাম, ভালোই লাগলো, সবাই প্রশংসাও করলো। তা আমি একটা করি এখন, যেহেতু তোমার এখানে বেশি গান নাই, 2-3টা গান, তা আমি একটা নজরুল গীতি করি, আর একটা দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ, আর তুমি এত বেশি সুন্দর করে বলেছো, এখন দর্শকরা তো চাবে আমি আরো ভালো গাই জানো। আমি এখন যে দেশের গানটি গাইব, আজকে আমাদের প্রয়াত শাহনাজ রহমতুল্লাহর জন্মবার্ষিকী, আমি ওনাকে স্মরণ করে এবং ওনার আত্মার শান্তি কামনা করে আমি এই গানটি শুরু করছি। দেখি, আমি চেষ্টা করি, দেখি ভালো হয় কি না। কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আনোয়ার পারভেজ। একবার জিতে না আমার ছোট সোনার গায়ে, একবার জিতে না আমার ছোট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহু মোহু,
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে। পিদিম চালা সাঝের বেলা শান বাঁধানো ঘাটে গল্প কথা পানসি ভিড়ে রূপ কাহিনীর বাঁকে পিদিম চালা সাঝের বেলা শান বাঁধানো ঘাটে গল্প কথা পানসি ভিড়ে রূপ কাহিনীর বাঁকে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মহু মহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে। ফসল ভরা স্বপ্ন ঘেরা পাথরানো খেতে গন্ধে যেথায় বাতাস থাকে মেতে ফসল ভরা স্বপ্ন ঘেরা পাথরানো খেতে গন্ধে যেথায় বাতাস থাকে মেতে মমতারে শিশিরগুলো জড়িয়ে থাকে পায়ে মমতারে শিশিরগুলো জড়িয়ে থাকে পায়ে যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মহু মহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে। ইস গানগুলো করলে না গানগুলো করলে না কলিজাটা ধরে যায় না বাবু বয় ভাই আসমা এত ভালো লাগে এত ভালো লাগে গানগুলো। আমি একটি কমেন্টস দিব আবার ফিরে যাবার আগে আপনার কাছে রাজিয়া সুলতানা মাশাআল্লাহ খুব মিষ্টি কণ্ঠ অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা আপনি সাথে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি কমেন্টস আছে দৌলত আহমেদ চৌধুরী এত সুরেলা কণ্ঠ অসাধারণ। থ্যাংক ইউ দৌলত ভাই। দৌলত আহমেদ চৌধুরী আপনি সাথে থাকুন প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দীপ্তির গান যে এত মানে আমি কি বলবো অনেকদিন পরে শুনছি তো চমৎকার ভাই মানে আমাদেরকে সোনার গায়ে নিয়ে চলে গেছেন আপনি ববি ভাই এত মনে হচ্ছিল বাংলাদেশে একদম সামনে চোখের সামনে এমন আসমা শুনবা ববি ভাই কিন্তু আমাকে সব সময় উৎসাহ দেয় ববি ভাই আমাদের এমন একজন প্রিয় ভাই আমরা এক সময় এত বেশি ছিলাম পাশাপাশি আমি দূরে থাকাতে আমি অনেক ডিস্টেন্স কিন্তু এখন
তো আমি মিস করি সবাইকে খুব। বয় ভাই, থ্যাংক ইউ বয় ভাই, ইউ ডিজার্ভ ইট ভাইয়া, ইউ ডিজার্ভ ইট। মানে থ্যাংক ইউ। আমি কি বলবো, আমি আম, সেদিন একটা ব্যাপারে কথা হচ্ছিল তো, এই টরন্টোতে আমি সবাইকে বলছি, এই টরন্টোতে আমাদের সব জি শিল্পীরাই খুব ভালো মানুষ। শিল্পী মানেই শিল্পবোধ যাদের আছে তারা শিল্পী, বাট দীপ্তি জাহান, শি হ্যাজ এ গোল্ডেন হার্ট। থ্যাংক ইউ। It's you deserve this comment actually. I should এ- tell you এত that. এত বড় কমেন্ট দিয়েছেন বয় ভাই, চোখে পানি নিয়ে আসলেন It's কিন্তু। true. It's true. It's true. থ্যাংক ইউ সো আমরা মাচ। আবার চলে যাচ্ছি Thank you. ববি রব্বানির কাছে, আমার অতিথি। আহ, ববি ভাইয়ের আসলে আমি কোনো কিছু ইমেলে পাইনি। আমি আমার মনে যা আছে তাকে আমি জানি না কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। ববি ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন আমার পরিচয়, দীর্ঘদিনের পরিচয়, এবং আমি প্রথম যখন আমি উপস্থাপনা শুরু করলাম, মানে একদম ছোট বোনের মতো ববি ভাইয়ের অনেক অনেক সাহায্য পেয়েছি। তো আমি চেষ্টা করছি, আমি জানি না আহ, কতটুকু বলতে পারবো। আমি একদম আহ, প্রথম থেকে শুরু করছি ববি ভাইয়ের। ববি ভাই আসলে ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করেছেন 1995-এ, তারপরে উনি চলে আসেন আমেরিকাতে। আমি যদি কিছু ভুল করি ববি ভাই, আপনি তৎক্ষণাৎ ওইটা না, ঠিক করে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমি এটা কোনো একটু আগে থেকে ঠিক করে রাখিনি যে কি বলবো আপনার সম্পর্কে, একদম এখানেই বলছি। তো 1995-এ উনি চলে আসেন ইউএসএ তে, নিউ ইয়র্কে। সেখানে উনি ছোট একটি স্মল বিজনেস শুরু করেন। পরবর্তীতে 1997-এ সপরিবারে তিনি চলে আসেন কানাডাতে। কানাডায় এসে ওখানে উনি এখানে যে কফি শপ দ্য সেকেন্ড কাপ, ওখানে উনি ছোট একটি জবে, যেরকম সবাই করে, ওখানে শুরু করেন ওনার জব। আফটার দ্যাট 1 ইয়ারের মধ্যে কর্পোরেট ডিভিশনে উনি হায়ার্ড হয়ে যান। সেখানে তিনি ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসাবে কাজ করেন, কর্মরত ছিলেন দীর্ঘদিন। পরবর্তীতে কানাডার হাম্বার কলেজ থেকে উনি গ্রাজুয়েশন নেন আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনের উপরে 2009। আর সবচেয়ে বড় প্রাপ্তি যেটি ববি ভাইয়ের, 2012-তে ববি ভাই একটি অ্যাওয়ার্ড পান, সেটি হচ্ছে ওএসিসি, যেটি কিনা অন্টারিও অ্যাসোসিয়েশন অফ ক্যারিয়ার কলিগস। সেখান থেকে তিনি একটি ওনার আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট অ্যাওয়ার্ড উনি পান। সেটি তখনকার আমাদের এখন যে এনডিপি লিডার জগমিত সিং এটা ওনাকে দেন, এই সার্টিফিকেটটা ফ্রম পার্লামেন্ট সম্ভবত সেটি। তারপরে এই এই কথাটা, মানে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির নিউজটা সব ইন্ডিয়ান নিউজ পেপারে তখন বেশ, আমি দেখেছি প্রায় 3-4টা নিউজ পেপারে বোধহয় এটি এসেছিল, এবং আমাদের বাঙালি ববি ভাই এটি মানে পেয়েছে, এটা অনেক বড় জিনিস আমাদের কাছে, আমরা অনেক গর্ব বলে বলি। পরবর্তীতে ববি ভাই চলে যায় আবার রজার্সে জব নেয়, এবং 2017-তে উনি রজার্সের জবও ছেড়ে দেন। আর এই ঠিক এই সময়টাতেই ওনার একটা ক্রিটিক্যাল সময় যায়, ওনার হার্টের কিছু প্রবলেম দেখা দেয়। সেখানে উনি প্রায় 4 বছর অসুস্থ ছিলেন, এবং আমাদের সাংস্কৃতিক জগৎ থেকে একটু দূরে ছিলেন। কিন্তু দূরে থাকলেও আমি দেখেছি প্রায় সব অনুষ্ঠানই একদম প্রথম সারিতে ববি ভাই এবং ওনার ওয়াইফ বনি, ওনারা দুইজনই বসে দেখতেন, উপভোগ করতেন। হয়তো মঞ্চে ওভাবে ববি ভাইকে দেখা যেত না, কিন্তু উনি উপভোগ করতেন সবসময়, এটা খুবই ভালো লাগে। আর ববি ভাই এখন বর্তমানে অটো ইন্ডাস্ট্রিতে ওনার ক্যারিয়ার শুরু করেছেন। আর ইন 2 ইয়ার্স উনি এখানে অ্যাচিভ করেছেন গ্লোবাল রিকগনাইজড অ্যান্ড সেলস পারসন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তার মানে দেখেন কত সৌভাগ্যবান ববি ভাই, দুটো অ্যাওয়ার্ড তিনি ইতিমধ্যে গেইন করেছেন। আর লাস্টে যে আমাদের 2020-এ, এটি আমরা টরন্টোবাসী সবাই ওনার জন্য একদম দুহাত তুলে দোয়া করেছি, সেটি হচ্ছিল কোভিডে আক্রান্ত হন আমাদের ববি রাব্বানি, এবং আল্লাহর অশেষ কৃপায় তিনি এখন সুস্থ এবং আমাদের লাইভে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ব্যক্তিগত জীবনে ববি ভাই দুটা ছেলের বাবা, উনি খুব গর্ববোধ করেন, ওনার 2 ছেলের বাবা উনি। সবসময় দেখি সামাজিক কি বলবো যোগাযোগ মাধ্যমে ওনার ছবি, হ্যাপি ফ্যামিলির ছবি, এবং সেখানে দেখি যে আমরা জানি ওনার 2 ছেলে, বড় ছেলে এখন ফাইনাল ইয়ারে ইউনিভার্সিটিতে, এবং ছোট ছেলে গ্রেড 11-এ পড়ছেন। আর যে ওনার ওয়াইফ, তাকে আমরা সবাই চিনি, সরাসরি উনি কোনো কালচারাল অ্যাক্টিভিটি না করলেও বনি আহমেদকে আমরা সব সময় দেখি আমাদের সব যে কোনো অনুষ্ঠানে একদম প্রথম সারিতে বসে আমাদের ছোটদেরকে
কি বলবো স্নেহ করেন এবং খুব অনুপ্রেরণা দেন এবং বড়দের সাথে ওনার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর ববি ভাইয়ের সবচেয়ে বড় যেটি সেটি হি লাভস মিউজিক। He loves music, he dreams music, he eats music, he breathes in music. আর ওনার আরেকটি পরিচয় আছে, উনি পার্ট টাইম রাইটার উনি বলেন, কিন্তু আমি জানি উনি পার্ট টাইম না। ওনার যে লেখা, ওনার কবিতা প্রায় আমরা দেখি ফেসবুকে, আমরা খুব এনজয় করি ওনার লেখা। উনি লাভস পোয়েম, উনি রিসাইটার এবং এমসিও করেছেন আমাদের এখানে অনেক অনেক বড় বড় শোগুলোতে উনি এমসি করেছেন। আর ববি ভাই ব্যক্তিগতভাবেও খুবই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একটা লোক। আর ববি ভাইয়ের হবি যেটা সেটা হচ্ছে ফটোগ্রাফি। আমরা দেখি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফ ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মাঝে মাঝে, এবং ওনার বাসায়ও দেখি প্রায় উনি মানে ঘরের খুব সুন্দর সুন্দর ছবি তুলে আমাদেরকে মানে কি বলবো দেখান যে আমার এটা হবি আসমা, আমি খুব পছন্দ করি ছবি তুলতে। অনেক ধন্যবাদ ববি ভাই। আমি জানি না কতটুকু পেরেছি, এবার আমি প্রশ্নে যাচ্ছি আপনার কাছে। ববি রাব্বানি, ববি ভাই আপনার কাছে জানতে চাওয়া, এই যে আপনার ওএসসিসি থেকে যে আপনি অ্যাওয়ার্ড পেলেন এবং সেলস পার্সন হিসাবে যে অটো ইন্ডাস্ট্রি যে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, এই সম্পর্কে যদি আমার দর্শকদেরকে একটু বলেন, আপনার ক্যারিয়ার ভিতর থেকে এই দুটো প্রশ্ন আমি করেছি আর কি। নিশ্চয়ই। প্রথমে তোমাকে ধন্যবাদ, কারণ আমার নিজের সম্পর্কে এত কিছু আমি নিজেই ভুলে গিয়েছিলাম। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় কথা, দর্শক মনে হয় এখন পিটাবে এত কথা শুনতে গেলে। আমি ছোট্ট একটু কারেকশন করে দিই। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সটা আমার করা হয়ে ওঠেনি বিকজ অফ পলিটিক্স এর কারণে। আচ্ছা, পলিটিক্যাল কারণে আমি চলে আসি ইউএসএ তে। তো ওইটা আমি পুষিয়ে নিয়েছি এখানে এসে। জি। আম, এখানে হাম্বার কলেজ থেকে আমি গ্রাজুয়েশনটা করেছি, একেবারে পুরো ডিফারেন্ট একটা সাবজেক্টে। এটা আপনি অনার্সে পড়তেন তো, অনার্সটা কমপ্লিট হ্যাঁ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা অনার্স কমপ্লিট করেছেন ওখান থেকে। তো ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশনের উপরে এখানে গ্রাজুয়েশন করলাম। আবার ওই গ্রাজুয়েশনটা করার সময় হয় কি, টরন্টোতে একটা অ্যাসোসিয়েশন আছে, ক্যারিয়ার কলেজের অ্যাসোসিয়েশন। তো ওরা কি করে, ওরা এভরি ইয়ার 60 স্টুডেন্ট সিলেক্ট করে বাহ, পুরো অন্টারিও থেকে। তো সেখান থেকে আবার 6 জনকে ওরা সিলেক্ট করে, সেই 6 জনকে ওরা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড দেয়। বাহ, আম, মাত্র 6 জনকে, তো জি। পুরো অন্টারিওর ভেতর থেকে। তো তো ওরা বিশাল পার্টি দেয়, রেকগনিশন দেয়, এবং ওই সময় পলিটিক্যাল লিডার্সদেরকে। গ্রাজুয়েট অ্যাওয়ার্ড না ভাইয়া? গ্রাজুয়েট জি অ্যাওয়ার্ড। জি, এটা হচ্ছে গ্রাজুয়েট অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট অ্যাওয়ার্ড। অ্যান্ড ওই সময় ওরা পলিটিক্যাল লিডারদেরকে ইয়ে করে। তো জাগমিত সিং, আমি যেহেতু এই কমিউনিটির মানুষ, আহ, দেশি কমিউনিটি বলি আমি, এই কমিউনিটির মানুষ, তো উনি পার্লামেন্ট থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে, লেজিসলেটিভ পার্লামেন্ট থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে আমার অ্যাওয়ার্ডের জন্য। সো জাস্ট ইন্সপিরেশন, টু গিভ দ্য ইন্সপিরেশন টু আদার স্টুডেন্ট অ্যান্ড আদার পিপল, বিকজ আমরা তো বুড়ো বয়সে এখানে এসে আবার লেখাপড়া করতে হয়েছে আমাদেরকে। তো আমার লাইনটা আমি ধরে রাখতে পারিনি বিকজ অফ শারীরিক অসুস্থতা। আই ওয়াজ ক্লিনিক্যালি ডেড অ্যাকচুয়ালি। আই ওয়াজ প্রোনাউন্স, আমাকে ডক্টররা মৃত বলে ঘোষণা করেছিল November 16, 2004, and then the time of death was 10:45 a.m. তো ওখান থেকে আল্লাহ আমাকে ফিরায় নিয়ে এসেছেন। আমি 2 মাস 4 বছর অসুস্থ ছিলাম। তো পুরো লাইন থেকে আমাকে সরে যেতে হয়েছে বেশ কিছু বছর টেলিকমিউনিকেশনে কাজ করার পরে। জি। তো অ্যাওয়ার্ডের কথা ওই যে প্রথমটা বললাম, আর সেকেন্ডটা হচ্ছে বাধ্য হয়ে আমি অটো ইন্ডাস্ট্রিতে যোগ দিই বিকজ অফ I couldn't continue with the telecommunication because I have pacemaker. ওকে, হেলথ তো পারপাস। ওই জন্য, হ্যাঁ, হেলথ পারপাসের জন্য তো অটো ইন্ডাস্ট্রিতে যোগ দিলাম। এখানে আর একটা রেকগনিশন পেলাম, গ্লোবাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্লাস সেলস পারসন অফ দ্য। এই তো চলে যাচ্ছে জীবন। ইয়া, 2 ছেলে। ধন্যবাদ হ্যাঁ, ভাইয়া। তো আমরা একমাত্র এবার বউ। আমার জি বলুন কি বলছিলেন? হ্যাঁ, 2 ছেলে, একমাত্র বউ, এই নিয়ে জীবন আর কি চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ। তো ভাইয়া এখন আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটি আবৃত্তি করে শোনাতেন, কি আবৃত্তি নিয়ে আসছেন আপনি আজকে আমার জন্য? হ্যাঁ, শিওর। আসলে দর্শকদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে কোভিডে আক্রান্ত ছিলাম, এখনো সেটা সাফার করছি। আসমা যখন কালকে বলেছে, আসমাকে আসলে আমি কোনো কিছুতে না করতে পারি না, তাই আমি বলেছি আচ্ছা করে দিব অনুষ্ঠানটা। আমি যে কবিতাটি, আবৃত্তি বলা ঠিক না, কবিতাটি পড়ছি আমি, এই কবিতাটি সবাই জানেন, এই জন্যই আমি কবিতাটি নিয়েছি। যারা কবিতা শোনেন এবং যারা কবিতা পড়েন, তাদের মধ্যে এই কবিতাটা শোনেন নাই এমন কেউ নেই, এবং অনেক বড় বড় আবৃত্তিকার আবৃত্তি করেছেন। তো আমি সাহস করি না এটা করার, তবে
আমি আমার মতো করে পড়ছি, ঠিক আছে? এটা সবাই জানেন। সুনীলের একটা বাংলাদেশেরও একজন সক্রিয় সদস্য আমি জানি। হুম হয়তো ভাবে সবসময় পারফরমেন্স করেন না, কিন্তু আপনি দীর্ঘদিন আছেন বাচনিকের সাথে। জি। আপনি- মানুষ দীপ্তির গান শোনার জন্য বসে আছে, তা আমি খুব না, আজকে তো আড্ডা। সংক্ষেপে। না, ববি আপনি ভাই হ্যাঁ, আজকে আড্ডা। পড়েন, আমরা আবার দীপ্তি আপুর কাছে যাবো। আচ্ছা। তো কবিতাটা হচ্ছে সুনীলের, চেষ্টা করছি পড়ার জন্য। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বেল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বেল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। থ্যাংক ইউ। বাহ, চমৎকার আসলে চমৎকার। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি যখন পড়ছি তখন আমার ভেতর থেকে এই এই শ্বাসটা মানে বের হয়ে আসতে চাচ্ছে আমার। মানে আমি যে কিভাবে কন্ট্রোল করেছি, দিস ইজ নট দ্য ওয়ে টু রিসাইড, বাট আমি সবার কাছে ক্ষমা চাই। যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ, আর ভালো না লাগলে আমি অনেক ক্ষমা চাচ্ছি। ববি ভাই, এখন বলি, যদি আমি এখন লাইভে থাকতাম আমি লিখতাম কি অসম, এক্সেলেন্ট, খুব ভালো থ্যাংক লাগলো। ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক আমরা ইউ। আরেকটি কমেন্টস দেব। টিনা হক লিখেছেন, ভেরি নাইস ববি ভাই। অনেক থ্যাংক ইউ ধন্যবাদ ভাই, আপু। আহ, রাজিয়া সুলতানা লিখেছেন, অসাধারণ। অনেক ধন্যবাদ রাজিয়া আপু, আপনি থাকেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটি কমেন্টস দেব। আমার কালাচান ভাই মানে আসিফ ভাই একটা একটা কমেন্টস করেছে। সবাই চেনেন তাকে, আমার ব্লিঙ্কেও উনি এসেছিলেন। সরি কুড নট জয়েন আর্লিয়ার ববি, তোর লেখা কবিতা পড় প্লিজ। হ্যাঁ, পড়বে ভাইয়া। আসিফ ভাই, আপনি সাথে থাকেন প্লিজ, অবশ্যই আচ্ছা, পড়বে। তুই থাক, তোর জন্য একটা পড়বো। তো আমি চলে যাচ্ছি আমার অতিথি দিলারা নাহার বাবু, আমার আরেক প্রিয় বোন। উনি কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো ববি বন্ধু। অনেক ধন্যবাদ বাবু আপু, প্লিজ সাথে থাকো। বাবু, তুই প্রশংসা করলে তো আর কিছু বলার থাকে না। থ্যাংক ইউ রে। হ্যাঁ, আসলে বাবু আপু তো কবিতার রানী বলি আমরা, এত সেটাই। মানে সুন্দর আবৃত্তি করে। তো আমি আবার চলে যাচ্ছি আমার বন্ধু, আমার অতিথি দীপ্তি আপুর কাছে। দীপ্তি জাহান। দীপ্তি আপু, তোমার কাছে আমার এবারের জানতে চাওয়া, আমি জানি যে তুমি ওহাইও, ইউএস এর ওহাইও এবং উইন্ডসর দুটোতে একটি বিরাট শো করেছো। গায়ক ছিল তপন চৌধুরী তোমার সাথে,
এবং এই শোটাতে কিন্তু ভীষণ দর্শক নন্দিত হয়েছিল। তো এই যে সেই শো, এত দর্শক নন্দিত শো করেছো তুমি, এবং তোমার অনেক প্রশংসা সেই সময়টাতে আমি শুনেছি, অনেক লেখালেখি হয়েছে এ নিয়ে। তো তুমি যদি সেই শো সম্পর্কে একটু দর্শকদেরকে বলো, তপন চৌধুরীর বিষয়ে, বা তোমার কেমন লেগেছিল এই শোটা করতে তপনদার সাথে? দীপ্তি জাহান। তপনদা হলো কিংবদন্তি একজন শিল্পী। ওনার পাশে আমি গাইতে পেরেছি, এটা তো আর বলার কিছু নাই, কারণ আমি তো ওইভাবে কোনো গান গাই না। ওনারা হলো বড় শিল্পী, সবসময় শ্রদ্ধা করি। আর তপনদার গান আমাদের বাসার সবাই খুব পছন্দ করতো, আমি নিজেও খুব পছন্দ করি, অনেক সুন্দর সুন্দর গান। তা আমি প্রথমে 2016-এ লিগাটো ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আমি যাই ওহাইওতে, একটা আমার নিজের একক শো করার জন্য। নাম ছিল নিঝুমোর সন্ধ্যা, 2016-এ। তা আমি ওইটা গাওয়ার পরে দর্শকরা আমাকে খুব নিয়েছে, পছন্দ করেছে খুব। সব মিলে ওরা আবার চিন্তা করলে ঠিক একই মানে লিগাটো ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আরেকটা শো করার জন্য তপন চৌধুরীকে ওনারা মানে আমন্ত্রণ করবেন, এবং সাথে দ্বৈত সঙ্গীত মানে দ্বৈত প্রোগ্রাম করার জন্য আমাকেও আমন্ত্রণ করবে। তা আমি তো খুব খুশি, কারণ আমার এটা ভাগ্য মনে করবে যে এত বড় একটা লিজেন্ড সিঙ্গারের সাথে আমি গান গাইবো। হ্যাঁ হ্যাঁ, তো আমি খুব খুশি ছিলাম। তারপর ওইটার নামকরণও ছিল মন ছুঁয়ে যায়, খুব সুন্দর ছিল প্রোগ্রামটা, দর্শক হল ভরা দর্শক ছিল। আমার খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল। তো ওনার পাশে আমি থেকে আমার এটা সারা জীবনে স্মৃতি থাকবে যে এত ভালো একটা প্রোগ্রাম আমি ওনার সাথে করেছি। তারপর আবার এখানে আমার এই উইন্ডোরে হারমোনি গ্রুপ, সবাই চিনে তাদেরকে এক নামে সবাই চিনে। তারা অনেক ভালো ভালো প্রোগ্রাম করে, অর্গানাইজ করে, অনেক ভালো ভালো শিল্পীদেরকে নিয়ে। তপন চৌধুরীর সাথে ওরাও আবার চিন্তা করলো যে দীপ্তি জাহানকে নিয়ে তাইলে আমরা একটা দ্বৈত প্রোগ্রাম করি। তো এখানেও হল ভরা মানুষ ছিল, অনেক অনেক দর্শক নন্দিত হয়েছে, এবং আমারও প্রশংসা। তপনদার তো প্রশংসা সবাই চিনে এক নামে, সবাই বাংলাদেশে। আমাকে তো কেউ চিনে না। হ্যাঁ, আমি তো মানে যতটুকুই করি গান, তোমরা পছন্দ করো যতটুকু, যারা চেনে, তাও যারা চিনে, তাও আমি এখানেও অনেক মানে প্রশংসিত হই তপনদার পাশে থাকা। তা আমার এটাও অনেক বড় একটা স্মৃতি। আর এমনিতে আমি সবসময়, হ্যাঁ বলো, এই তপনদা কি বলেছিল তোমার সম্পর্কে, যদি একটু বলো দর্শকদের। তপনদা তো আমাকে প্রচণ্ড স্নেহ করে। তপনদার উস্তাদ মিহির লালা এবং আমার উস্তাদ মিহির লালা একই। তো তপনদা একবার কি করলো, থেকে বাংলাদেশ থেকে আসার পরে বলল যে দীপ্তি, তোমার কথা আমি মিহির লালা উস্তাদকে বলছি, তোমাকে কিন্তু চিনতে পারছে। আমি জিজ্ঞেস করছি দীপ্তির কথা মনে আছে, কারণ ওনার তো এখন অনেক এজ, আমি তো জানিও না উনি বেঁচে আছে কি না। তারপর উনি যখন আমাকে এসে বলল যে দীপ্তি, তুমি এর পরের বার বাংলাদেশে গেলে তোমার তাদের সাথে একটু প্রণাম জানাই আসো। আমি শুনে এত খুশি হয়েছি, তপনদা আপনি আমাকে এত বড় কথাটা মনে করে। আমি তো জানিই না, আর যাওয়া তো ওরকম হয় না আমাদের দেশে, 1 বছর 2 বছর এরকম, কিন্তু যাওয়ার পর এত ব্যস্ত হয়ে যায়, অনেক কিছু আমার মনে থাকে না তখন। আর ওস্তাদ যে বেঁচে আছে আমি ওটাও জানতাম না। তো তপনদা আমাকে স্মরণ করাই দিয়েছে এই জিনিসটা। তা আমি এরপরে যদি আমার সব কিছু সব ঠিক থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচায়, সব ভালো রাখে, আমি আমার উস্তাদের প্রণাম করে আসবো, উস্তাদ মিহির লালা। আমরা জানি যে মানে কি বলবো, এই যে তপনদা উনিও কিন্তু চট্টগ্রামের, এবং তুমিও চট্টগ্রামে দীর্ঘদিন ছিলে। আমি ওনার অসম্ভব একটা ফ্যান। তপনদার প্রত্যেকটা গান আমার ভালো লাগে, সব মিলে। তো ওনার উস্তাদ আমার উস্তাদ, এটা আমার কাছে আবার অনেক ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, তো এখন তুমি আমার দর্শকদের জন্য কি গান গাবে? আসলে কি হয় জানো আসমা, এই যে অনলাইনে না গান গাইতে আসলে না অনেক সময় মনে হয় সাউন্ডটা ঠিক মতো হ্যাঁ সাউন্ডটা যায় কি না, এটা নিয়ে একটু থাকে। তারপরও আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন, আমি চেষ্টা করব। আমি যেহেতু নজরুল গীতিটাই শিখেছি বেশি, শাস্ত্রীয় সঙ্গীতের উপরেও তালিম দিয়েছি, তা আমি চিন্তা করলাম যে আজকে একটা নজরুল গীতি একটা গাই, যদি আমার সুন্দর হয়, যদি হ্যাঁ হ্যাঁ যদি যদি আমি চেষ্টা করব, যদি ভালো হয় আর কি। এটা আমার অনেক প্রিয়, আমার আব্বার খুব প্রিয় ছিল। তো এত গানের মধ্যে কি কোনটা নিব আমি বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করে মনে হলো যে না, কালকে এটা আমি বের করলাম। হ্যাঁ, ভালো লাগে, এটাই ভালো লাগে, এই গান করা না। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার,
আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, অশ্রু নীলে ফুটবে না আর, অশ্রু নীলে ফুটবে না আর, প্রেমের মুকুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাজে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে, মালা যখন গাঁথো তখন পাওয়ার সাজে জাগে, পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তাই, পেয়ে যদি তোমায় হারাই, দূরে দূরে থাকি গো তাই, ফুল ফোটায় চাই গো চলে, ফুল ফোটায় চাই গো চলে, চঞ্চল বুলবুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। যতটুকু না গাইতে চাই একটু সুন্দর করে তত পারি না, বুঝছো? এখন কি করব? আর কথা বলো না তুমি, আমার মানে এক্স্যাক্টলি আসমা, ইউ আর সো রাইট। আপনি আর কথা বলেন না, চুপচাপ থাকেন, আমরা কথা বলি আপনাদের নিয়ে, তাই না? জিল্লুর রহমান, মাইন্ড ব্লোয়িং দীপ্তি, অনেক ধন্যবাদ জিল্লুর ভাই, আপনি সাথে থাকবেন। দীপ্তি আপু দেখেছো তোমার কমেন্টসই তোমাকে মৌ বেগম লিখেছেন অসাধারণ, ধন্যবাদ মৌ আপু, please সাথে ধন্যবাদ। থাকবেন। এত সুন্দর, মাই গড, এত সুন্দর। দিলার বাবু লিখেছেন, বাবু আপু লিখেছে একরাশ মুগ্ধতা দীপ্তি জাহান, আহা দেখেছো? বলো, চেষ্টা আমি তো বলবো না আজকে আর। চেষ্টা করেও পারি না।
রাজিয়া সুলতানা লিখেছে মেনি মেনি থ্যাঙ্কস টু দ্য চ্যানেল টিভি। অনেক ধন্যবাদ রাজিয়া থ্যাংক আপু। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে আছেন। চমৎকার চমৎকার দীপ্তি। আচ্ছা, দৌলত ভাই লিখেছেন অসম ভয়েস। দৌলত আহমেদ চৌধুরী, আপনি থাকেন সাথে প্লিজ। থ্যাংক ইউ অনেক দৌলত ভাই। দীপ্তি আপু, বিশ্বাস করো গান এত ভাল লাগছে, মানে একদম আমার মনে আমি আসমা একটা কথা বলি, বই ভাই একটা কথা বলি, এত Sure. চেষ্টা করি একটু ভালো করে গাওয়ার জন্য, পারি না সত্যি। এইটা এই আসমা, এটা কি জানো, এটা হচ্ছে বড় শিল্পীর বড় বিনয়, শিল্পী না, 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 বড় শিল্পীর চেষ্টা বদান্যতা। করি, পারি না। তাই আমরা জানি আপনি কি গান, মাশাল্লাহ, মানে আপনি আপনি গেয়ে যান, বছরের পর বছর গেয়ে যান, থ্যাংক আমরা ইউ শুনতে বই চাই, ভাই, শুধু বই শুনতে ভাই। চাই আমরা। আপু তোমার এই গান শুনে একদম বিশ্বাস করো, আমার মা মারা গেছে 2005-এ, আমার একদম মায়ের কথা মনে পড়েছে, এবং আমার আহারে, মা এত পছন্দ করতো এই গানটা। হ্যাঁ, আমার বাবারও, হ্যাঁ, আমার আমার বাবা, বাবার, হ্যাঁ, হ্যাঁ। জানি এটা। মাশাল্লাহ, দ্যাটস গ্রেট। খুব ভালো লাগছে, খুব ভালো সে লাগছে। গাওয়া হয় না, অনেক দিন পরে ধরি তো আসলে হয় না, এই জন্য আসলে তবে সবসময় করতে আমার হয়। বিশেষ করে শুদ্ধ সুরে যখন কোনো গান আমরা কানে শুনি, মানে খুব ভালো লাগে, যে একদম মানে মন জুড়ে যায়, মনের সাথে কানের সাথে মনটাও তো রিলেটেড। হ্যাঁ ববি ভাই কি বলছিলেন? তবে আমার আমার এত ভালো লাগছে আজকে যে আহ, এমনিতে তো কোভিড নিয়ে একদম যাতা অবস্থা ছিল, তা আসমা যখন কালকে বললো যে দীপ্তি জাহান থাকছে, তো দীপ্তি জাহানের সাথে কিন্তু আমাদের প্রচুর মেমোরি, আমরা এত আড্ডা প্রচুর, দিয়েছি একসাথে। জি, আর প্রচুর। ওনার গান অনেক দিন পরে শুনলাম আজকে, এবং আমার অনেস্টলি আমি লাকি। আর থ্যাংক ইউ। বয় ভাই মনে আছে আমরা যে আড্ডাতে সারাক্ষণ যে গান নিয়ে পড়ে থাকি, বয় ভাই আমাকে বলে কি দীপ্তি শোনো, ওই যে গানটা কি, অরুণ অরুণকা, কান্তিকে গি ভিখারি নীরবে হেসে জাগাইলি, সেই গানটার কথা মনে আছে? এত মনে পছন্দ আছে, করতো এটা বয় ভাই, আমার সব সময় মনে থাকবে এই গানটা। ওয়ান অফ মাই ফেভারিট নজরুল সঙ্গীত, হ্যাঁ, আমার ওয়ান ওনার অফ মাই অনেক, ফেভারিট। একটু একটু দুই লাইন শোনাই দিলাম বয় ভাইকে, বয় ভাই থ্যাংক ইউ খুবই ভাইয়া, পছন্দ করে এই গানটা। থ্যাংক ইউ সো মাচ। আমার অতিথি ববি রাপারির কাছে। ববি ভাই, এই যে মঞ্চে উপস্থাপনা, পরবর্তীতে আবৃত্তি, এবং তারপরে নিজের লেখালেখি, এই যে এত কিছু সাথে আপনি জড়িত ছিলেন, এই সম্পর্কে আমার দর্শকদেরকে বলবেন, এবং কোনটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে ওই যে কিছু মানুষ আছে না যে ওই জ্যাক অফ এভরিথিং আর মাস্টার অফ নান, এটা একটা কথা আছে না, যে আমি আসলে কিছুই ঠিক মতো পারি না, তো আমার সবই করতে ভাল লাগে, যে মানে, আর সবচেয়ে বড় কথা, আমি সবকিছু করি নিজের জন্য, তো আহ, ধরো একটা একটা জিনিস হঠাৎ করে মাথায় চলে আসলো, লিখে ফেললাম, ফোনের মধ্যেই লিখে ফেলি। এবং উপস্থাপনা আমার মানুষের সাথে ইন্টারাক্ট করতে খুব ভাল লাগে। এই জন্য আমি আহ, দাঁড়িয়ে যে একদম ইনস্ট্যান্টলি গ্রেট সবার সাথে কথা সাবলীল বলতে। আপনার উপস্থাপনা, খুব ভালো লাগে। থ্যাংক অসম্ভব ইউ, ভালো লাগে, থ্যাংক অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ। এই চালিয়ে যাচ্ছে আর কি, মানে কাজের ফাঁকে ফাঁকে আমাদের তো এখানে আর কিছু করার নেই, ফ্যামিলি, এন্ড দ্যাটস ইট। আর ছেলে ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পরে ওর সাথে সময় দিচ্ছি সব সময়, ও দূরে থাকে, তো আমরা ওর কাছে যাই, সো আমি অনেক দূরে সবার কাছ থেকে এখন। তো এই তো চলে যাচ্ছে জীবন, এই তো। থ্যাংক ইউ আসমা, আসমা। আসমা আমি একটা কথা বলতে পারি ববি ভাইকে নিয়ে? প্লিজ বলো। ববি ভাই একজন অসাধারণ, একজন ভালো মানুষ। ও Exactly. মাই গড, হ্যাঁ, থ্যাংক আমি ইউ সো আমি জানি, মাচ। আমি জানি এটা, কারণ আমি এই দেশে যখন আসলাম কানাডায়, কিন্তু বয় ভাইয়ের সাথে আমি সব সময় আমরা একসাথেই ছিলাম, আমরা একসাথে আড্ডা হতো, মানে সামহাও মানে অনেক কারণে এখন আমরা দূরে, কিন্তু দূরত্ব হলেও কী হবে, সবসময় আমরা মনে রাখি সব সময় সব কিছু। তো আজকে সামনাসামনি দেখে আমার আসলে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, এখন বেশি কথা বলে ফেলতেছি না তো আবার। এটা তো আমাদের আড্ডা। আর হ্যাঁ, ওইটা কি বয় ভাইরা যখন আমরা আসি, আমরা কি কথা কি এভাবে বলি, আমরা তো চিল্লাই মেলাই সব কথাগুলো বলি আর আমরা কি। তো আমাদের মতো কথা বলি, শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলি। এই যে শুদ্ধ করে হচ্ছে না এখন। বয় ভাই, আমরা আবার আবৃত্তিতে যাব আপনার। আপনি কি আপনার লেখা কোনো আবৃত্তি আমাদেরকে করে শোনাবেন, নাকি অন্য কোনো আবৃত্তি? একটা একটা আসলে ওই সমসাময়িক কালের যে আমাদের যে এই কোভিডের যে টাইমটা যাচ্ছে, জি, তো এই টাইমটাতে তো আসলে আমরা অনেক কিছু দেখলাম, যেগুলো আমরা আগে দেখিনি তাও দেখলাম। আমরা ভগবান দেখলাম, আমরা মানুষকে ক্ষতি করছে সেটা দেখলাম, চোখের সামনে বাবা মারা গেল, ছেলে যেতে পারছে না, ছেলে মারা গেল, বাবা যেতে পারছে না। তো এইসব নিয়ে আম, কিছু জিনিস আহ, সবার কাছে খারাপ লেগেছে, আমার কাছে না, কারণ সবাই আমরা যুদ্ধ করছি এটার ব্যাপারে, পুরো পৃথিবী যুদ্ধ করছে।
তো এইটার উপরে আমি ছোট্ট একটা মানে এটার উপরে একটা কবিতা, এটা কি পড়বো আমি? অবশ্যই অবশ্যই, সবাই দর্শকরা চাইবে আপনার নিজের লেখা না? নিজের লেখা? জি, আমার আমার নিজেরই লেখা। তো অবশ্যই। চেষ্টা করছি পড়ার। ওই যে বললাম যে আবৃত্তি না, আমি জাস্ট পড়ে যাচ্ছি। ভালো লাগলে খুবই ভালো, আমার নিজেরও খুব ভালো লাগে। কোনো অসুবিধা নেই, পড়েন। তো শুরু করছি আমি। জি। ভ্যাকসিনটা পেয়ে গেলে দৌড়ে যাব মায়ের কাছে, জড়িয়ে বুকে জ্যোৎস্না রাতে খিড়কি খুলে ঘুমিয়ে যাব, মনের সুখে মাতৃস্নেহ গায়ে মেখে। ভ্যাকসিনটা পেয়ে গেলে ভেজা চোখে বাবার কবর, কোথায় আছো কেমন আছো, অনেক কথায় হয়নি বলা, হঠাৎ কেন গেলে চলে। ভ্যাকসিনটা পেয়ে গেলে তোমার আমার আবার দেখা, লেকের ধারে হাজার মানুষ, তবুও দুজনে একা একা অবাক চোখে তাকিয়ে থাকা। ভ্যাকসিনটা পেয়ে গেলে মানুষগুলো মানুষ হবে, দুঃখগুলো ঘরের কোণে চুপটি করে মুখটি বুজে থাকবে পড়ে, সুখগুলো সব হৃদয় ছুঁয়ে যাবে। ভ্যাকসিনটা পেয়ে গেলেই সমাজটাকে পাল্টে দেব, পুরুত যাবে মসজিদে আর মোল্লাগুলো মন্দিরে, যিশু সাহেব গুরু নানক থাকবে সবার অন্তরে। বাহ। ভ্যাকসিনটা পেয়ে গেলেই স্বর্গদেবের নেই প্রয়োজন, নরক দুয়ারে তালা, ধর্ম নামের বর্মগুলোয় জ্বালা, আগুন জ্বালা। ভ্যাকসিনটা পেয়ে গেলে উঠোন জুড়ে ধান ছড়াবো, চড়ুই বাবুই মনের সুখে এক্কা দোক্কা খেলবে এসে। ভ্যাকসিনটা পেয়ে গেলে গোরস্থানার শ্মশান ঘাটে চোখের জলের বাঁধ মানে না, প্রাণগুলো সব অসময়ে কেমন করে ঝরে গেল। ভ্যাকসিনটা পেয়ে গেলে দেখতে যাব সুপার হিরো, হাসপাতালের করিডোরে দিনরাত্রি বেজায় খেটে ডাক্তার আর নার্সগুলো সব হাজার মানুষ বাঁচিয়ে দিল। ভ্যাকসিনটা এসেই গেল, মানুষগুলো কাঁদছে অনেক সুখের মাঝে আপন মনে। ভ্যাকসিনটা এসে গেল, মেয়েটা আজ স্কুলে যায়, বাঁধ মানে না চোখের পানি, ভাইটা আমার কোথায় আছে। মায়ের গলায় স্বর ফোটে না, আকাশ পানে চেয়ে বলে, যেথায় আছে ভাইটা তোমার ভালোই আছে। ভ্যাকসিনটা এসেই গেল অবশেষে আমার দেশে। প্রশ্ন এখন, কে পাবে আর কে পাবে না, উত্তরটা কেউ জানে না, কেউ জানে না। বাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। সমসাময়িক যে সময়টা, সেই সময় নিয়ে আপনি লিখেছেন, অনেক অনেক সুন্দর। আমি একটি কমেন্টস দিব আপনার কাছে যাবার আগে। জিল্লুর রহমান লিখেছেন, এক্সেলেন্ট ববি ভাই। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ। আপনি সাথে আমার থাকেন। ভাই। লিসা রয় লিখেছেন, বাহ, সুন্দর রচনা। থ্যাংক ইউ। অনেক হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ লিজা রয়। বাবু আপু লিখেছেন, দারুণ কবি ববি। অনেক ধন্যবাদ বাবু আপু। আসলে কবিতাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কামাল উদ্দিন লিখেছেন, অসাধারণ কবিতা, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ কামাল ভাই। থ্যাংক ইকবাল ইউ। হোসেন ইভা আমার লিখেছেন, ভাই ইভু, হ্যাঁ আমার ভাই। ইকবাল হোসেন ইভু লিখেছেন, হার্ট টাচিং, এক্সেলেন্ট ববি ভাই। অনেক ধন্যবাদ। আমার ছোট ভাই। থ্যাংক ইউ। আপনার ছোট ভাই, সাথে থাকেন। হ্যাঁ হ্যাঁ। সালাম এটা দিন। আসলে ছোট্ট করে এটা আসিফ আমাকে ওখান থেকে টেক্সট করছে, এই তুই এটা পড়, তুই এটা পড়। তো আসিফ ভাই আর বুঝে আসিফ, আছে। Oh my সুমনের আসিফ তোর জন্য বলছি আমি। আসিফ হচ্ছে আসাদ চৌধুরীর ছেলে, যারা চিনেন না, আর সবাই চিনে ওকে। সবাই আর চিনে। আসিফ তোর জন্য বলছি যে আসমা যদি দয়া করে আমাদেরকে আবার নিয়ে আসে, তাহলে সুমনের আমরা গান করব একসাথে, ঠিক আছে? অবশ্যই, আজকে অবশ্যই আর ভাই। আজকে আর কবিতা সুমনেরটা পড়লাম না রে, কারণ এমনি ভাল লাগছে না, আর তারপর আমরা দীপ্তি আপার গান শুনতে চাই। তারপর বয় ভাই, উনি যখন রিকোয়েস্ট করছে আপনার একটু করা উচিত। এবং আমাদের আসলে আমার কাছে নাই। ও আচ্ছা। একদম টক শো এর মতো হবে। আমার এরকম ইচ্ছা আছে। অবশ্যই সেটা সম্ভব হবে সামনে। তবে আপনার কবিতা খুবই সুন্দর, আপনার লেখাও সুন্দর, আবৃত্তিও খুব ভালো লেগেছে। এবং আপনারা জানেন, আমার জুন মাসে, মানে গত জুনে, আমি আমার বোনকে কিন্তু ঠিক কোভিডের সময়টাতে হারিয়েছি। যদিও তার কিছু হ্যাঁ health জানি। ছিল, কিন্তু হারিয়েছি। আপনার এই কবিতাটা মানে সত্যি একদম হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, না, অসম্ভব ভালো ছিল। আমি কথা দিচ্ছি আবার যদি কখনো আসি এর চেয়ে অনেক ভালো হবে। কারণ আজকে না এখনো আমি ভালো হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, মানে সরি ভাইয়া, সরি, সবাই অনেক অনেক ক্ষমা চাচ্ছি আমি। আপনি আসছেন, এটাই তো আমাদের জন্য অনেক ভাগ্য এখানে। আমারও অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ।
থ্যাংক তো ইউ আমি ভাই। চলে যাচ্ছি আমার অতিথি দীপ্তি জাহানের কাছে আবারও। দীপ্তি জাহান, দীপ্তি আপু, আমি তোমার মানে অনেক কিছু বলবার সময় একটা যে সাথে মিস করেছি। আমি জানি তুমি যখন চট্টগ্রামে স্কুল কলেজে পড়তে, ওই সময় তোমার অনেক অ্যাওয়ার্ড প্রাপ্তি ছিল। সেই সম্পর্কে যদি তুমি দর্শকদের একটু বলো। আসলে আমি তো চট্টগ্রামে বড় হয়েছি, তো ওখানে আমরা ওই কতটুকু দূরত্ব ছিল আমাদের জানো, তখন আমাদের কোনো টেলিভিশন সেন্টার ছিল না, আমরা শুধু রেডিও ছিল। তা আমি যদি কখনো যদি মনে করো কোনো মানে অনুষ্ঠানে অথবা স্কুল কলেজে যখন আমরা ফার্স্ট হতাম, হ্যাঁ ফার্স্ট হতাম যখন, তখন আমাদেরকে আবার ইয়েতে পাঠাতো, কি বলে রেডিওতে পাঠাতো। তো এইভাবে অনেক প্রোগ্রাম ওখানে করেছি, হ্যাঁ রেডিওতে করেছি। কিন্তু খুব শখ হতো মাঝে মাঝে যে একটু নতুন কুড়িতে যাই, একটু ভালো ভালো কম্পিটিশনে যাই, কিন্তু আমরা তো চিটংয়ে বড় হতে আমরা ওই সুযোগটা কখনো পাইনি। জি, হ্যাঁ, তো এখন দর্শকদের জন্য তুমি কি গান শোনাবে আমার দর্শক? দর্শকদের জন্য আমার তো একটা গান থাকবে, তাই না? আমি কি একটা গান দিয়ে শেষ করবো আজকে নাকি না, আমি, হ্যাঁ, তোমার এটা বোধহয় তৃতীয় গান না? আচ্ছা, তুমি তৃতীয়? গাও। হ্যাঁ যদি, হ্যাঁ আমি তো আমি এত শোনো গান, নববর্ষের যেহেতু এত দুঃখ কষ্ট আর ভালো লাগছিল না, একটু আনন্দের গানও একটা শুনতে চাচ্ছি। শোনো না, গান এত বেশি সিলেকশনটা করাটা খুবই কঠিন, তা আমি দুই তিনটার মধ্যে কি সিলেকশনে যাবো আমি বুঝে উঠতে পারছি না। তারপর একটা শোনাই, গানটা হলো শ্রদ্ধেয় আশা ভোসলের, মিউজিক R.D. বর্মন এবং লিরিক গৌরী প্রসন্ন মজুমদার। হ্যাঁ, তা আমি গানটা একটু শোনাই। আছে অনেক গান কিন্তু সব গান তো এখন তোমার কাছে হয়তো আরেকটা গান। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। হো সয়না 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 ওগো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না, কেন রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। টিপো বোঝে না, টোপো বোঝে না, আরে কেমন বাপুলো বলো। টিপো বোঝে না, কেমন বাপলো, তাকে রাত পাহারায় দে যে আমার চৌকিদার চোখ। ও হো হো টিপো বোঝে না, কেমন বাপলো, আরে রাত পাহারায় দে যে আমার চৌকিদার চোখ। ও সয়না 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 ওগো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না, কেন রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। বশ করাতে ফস করে সে, আরে শিয়ানা তো খুব। বশ করাতে শিয়ানা সে খুব, আর কাছে গেলে পান করিতে যে জলে ডুব। ও হো হো বশ করাতে শিয়ানা সে খুব, আর কাছে গেলে পান করিতে যে জলে ডুব। ও সয়না 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 ওগো সয়না, এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না, কেন রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। বাহ, চমৎকার। ধন্যবাদ। আমি স্পিচলেস।
অনেক আমি আমার মনে হয় কি জানো, আমরা দর্শকদেরকে, চ্যানেল টিভি দর্শকদেরকে আমরা বঞ্চিত করছি। আমার মনে হয় আমার আবৃত্তি না শুনে আমরা দীপ্তি আপুর গান বেশি, ভাইয়া, নো আমি ভাইয়া। সিরিয়াসলি বলছি ভাই, আমার সাথে সবাই একমত। এই না, জিজ্ঞেস শুনো, করো। আসমা আসমা আমরা আমি আপুকে নিয়ে একক প্রোগ্রাম অবশ্যই করব, আমাদের স্টুডিও রেডি। তো আমরা অবশ্যই আমাদের এই করোনা ক্রান্তিকালের জন্য আমরা এভাবে করতে পারছি না আসলে। তো আসমা আমি একটা কথা বলি, একটা কথা বলি। কি এই ববি ভাই সব সময় আমাকে এমনই করে, হ্যাঁ। ইট ইজ যখনই আমার ট্রু ভাই। না, না, ইউ থাম, ডিজার্ভ, বিশ্বাস করো। মানে এত ভালো লাগলো, আমার আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা ধামাকা গান হয়ে যাক, মানে নববর্ষকে উপলক্ষ করে। সেটি হয়ে গেল, খুব ভালো লাগলো। আমি এই যে অনেস্টলি আরেকটি কমেন্টস নেব। ধন্যবাদ বাবু ভাই। বন্ধু অজান্তা আমাকে আরেকটি কমেন্টস করেছে, আহা মনটা সুরে সুরে ছুঁয়ে পরিপূর্ণ করে দিলে ভালোবাসায়, দীপ্তি জান। ও মাই গড, সো সুইট। অজান্তা, অজান্তা, অজন্তা, একদম ইউ আর রাইট, একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ। আমার অনেক পছন্দের মানুষেরা সবাই, হ্যাঁ, এত আদর করে আমাকে, এত ভালোবাসে, তোমাকে আচ্ছা, আমি বোঝাই বলতে পারবো আমার না। হচ্ছে দীপ্তি আপু, your voice is mesmerizing, আহা, ও মাই গুডনেস, আর ডক্টর লিজা রয়, তোমার এত সুন্দর কমেন্ট দেখে খুব ভালোই লাগছে। জাহিদ চৌধুরী, অজন্তা, জাহিদ চৌধুরী মুরাদ, উনি লিখেছেন দারুণ গান। একদম ঠিক ভাই, আপনার সাথে আমি একমত, সাথে থাকেন। নিপু চাই, উনি লিখেছেন আমার আপনি ছোটবেলার দারুণ। ফ্রেন্ড, নিপু, আপনি প্লিজ সাথে থাকেন আমাদের। আমার ছোটবেলার ফ্রেন্ড। তো আসলে আমাদের অসম্ভব। সময় বেশি নেই। আমি চাচ্ছি যে আরেকটি গান শুনে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান, কিন্তু তার আগে আমি আবার চলে যাচ্ছি আমার অতিথি ববি রাব্বানির কাছে। ববি রাব্বানি, ববি ভাই, আমরা জানি যে আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অসুস্থতার সময়টায় সবচেয়ে বড় যে সাপোর্ট, মোরাল সাপোর্ট, সেটি আপনার ফ্যামিলির কাছ থেকে আপনি পেয়েছেন। তো এই আপনার অসুস্থকালীন সময়টায় এই সাপোর্ট যে ফ্যামিলির কাছ থেকে পেয়েছেন, সেই সম্পর্কে যদি আমার দর্শকদেরকে বলেন, কিভাবে আপনি আবার আমাদের কাছে ফিরে আসলেন, এটাই যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, খুব ছোট করে বলতে গেলে আমার যে অসুস্থতা হয়েছিল, এটা ইট ওয়াজ অল অন এ সাডেন। জি, আই ওয়াজ ক্লিনিক্যালি ডেড অ্যাকচুয়ালি। সো ডিফিব্রিলেট করে ওরা আমাকে ফিরে আনে। আমি প্রায় 4 বছর অসুস্থ ছিলাম এই দেশে। আমি মানে চ্যানেল টিভির উদ্দেশ্যে বলছি এবং সবাইকে বলছি যে ওই সময় যে আমার ওয়াইফ বনি আহমেদ, জি, মানে একটা মানুষ যে আর একটা মানুষকে কি পরিমাণ সাপোর্ট দিতে পারে, আই ডিডন্ট অ্যাকচুয়ালি, আই নেভার নিউ ইট। আমি উপরে আল্লাহ, অফকোর্স উপরে যিনি আছেন আল্লাহ, আল্লাহ তো মেহেরবান। উনি আমাকে ফিরিয়ে এনেছেন, আমাকে প্রোনাউন্স করার পরেও, আমাকে মৃত ঘোষণা করার পরেও উনি আমাকে ফিরিয়ে এনেছেন। কিন্তু এই আনার পরের যে 4টা বছরের যে স্ট্রাগল, আসমা, জি, আমি আমি এটা বোঝাতে পারবো না। আমি শুধু, আমি এতটুকুই বলি যে বনি আহমেদ আমার লাইফে একটা ব্লেসিংস। আমি এই রাইট, বলার জন্য বলছি না। মানে রাইট কাপল, আপনার কি বলবো, আপনার লাইফ পার্টনার যিনি, তিনি একদম পারফেক্ট। আমরা জানি না ভাই, কৃতজ্ঞতা প্রকাশ বলার করতে জন্য চাই, বলছি না, মানে এভাবে বলার জন্য বলছি না যে সত্যি আমি আমি আমার জীবনে সে একটা ব্লেসিং, আমাদের জীবনে, আমাদের আমার 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 2 ছেলের জীবনে। আমি শুধু এতটুকুই বলি, গড ব্লেস হার, গড ব্লেস হার। থ্যাংক অনেক অনেক ধন্যবাদ বনি আপু। আমি জানি আপনি দেখছেন অনুষ্ঠানটা, আমাদের চ্যানেল টিভির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে আমাদের মাঝে ইউ, আনবার জন্য। তো থ্যাংক ইউ, বয় ভাই, থ্যাংক ইউ। এবার আমি কি কবিতা শুনবো আপনার কাছ থেকে? আমি যেহেতু ডিসেম্বর চলে গেল, তো জি ভাইয়া, দেশপ্রেম তো সব জায়গায় সমান, তো আমি একটা দেশপ্রেমের কবিতা শোনাচ্ছি। ঠিক দেশের না, আমি ইয়ের একটা গুণের একটা কবিতা শোনাচ্ছি, নির্মলেন্দু গুণ। আফ্রিকার প্রেমের কবিতা। জি, জি, আমার খুব প্রিয় কবি। হ্যাঁ, এটাও অনেকে জানেন এবং অনেকে সবাই পড়েছেন, তা আমি সবাই আমার মতো করে পড়ছি আর কি। পড়েন। ঠিক আছে। যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। বাহ, যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বড় মাল্য, সে বয়সে তোমার কণ্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে। বাহ, যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর ব্যগ্রমুগ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিম শীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্য তোমার যখন প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটিও পড়িনি আগে, কিন্তু ওরা যেদিন তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলালো, তার পরদিন
সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীর ভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণায় না ছিল তোমার বুক জুড়ে, শনিতে, হৃদয়ে। আমরা জানলাম শুধু শব্দ দিয়ে নয়, শুধু ছন্দ দিয়ে নয়, কখনো কখনো মৃত্যু দিয়েও লেখা হয় কবিতা। তুমি কবি বেঞ্জামিন মলোয়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছো তার মৃত্যু দশা থেকে। বেঞ্জামিন মলোয়েস, তুমি এখন সারা বিশ্বের কবি। তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মলোয়েস, তখন তোমার মায়ের পুত্র শোক দগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলি ছুটে গিয়েছিল এবং মাথা নত করে ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে। আমার সমস্ত কবিতাগুলি তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ সারাদিন মাথা নত করে নীরবতা পালন করেছে। মধ্যরাতেও আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছো তুমি। বেঞ্জামিন মলোয়েস, তুমি একটুও ভেবো না, তোমার অপূর্ণ স্বপ্নসমূহ বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও। ধন্যবাদ। চমৎকার চমৎকার voice। অসাধারণ। এখন ফেসবুক লাইভে থাকলে বয় ভাই কি লিখতাম জানেন? অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরেকটি comments দিব, লিজা রয় লিখেছে বিউটিফুল অ্যান্ড ভেরি ন্যাচারাল ভয়েস অ্যাক্টিং ববি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষে দীপ্তি আপুর একটি গান শুনতে শুনতে অবশ্যই। শেষ করব। কিন্তু তার আগে আমি আবারও দুজনের কাছে একটু আপনাদের অভিজ্ঞতা তার চ্যানেল টিভিতে আসবার এসে যে অনুষ্ঠানে করলেন সেই বিষয়ে একটু জানবো আপনাদের কাছ থেকে। আর অনুষ্ঠানের শেষে আমি আমাদের দ্য চ্যানেল টিভির চেয়ারম্যান আফিয়া বেগমকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান করতে সুযোগ দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আবার আমার অতিথি দীপ্তি জাহানের কাছে। দীপ্তি আপু, আমি কিন্তু তোমার একটি গান শুনবো, তার আগে তোমার কাছে প্রশ্ন, তুমি তোমার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো চ্যানেল টিভিতে। আসমা, হ্যাঁ, তোমরা যখন থেকে চ্যানেল টিভি তোমরা উদ্বোধন করেছো আমি সবসময় দেখেছি, খুব ভালো লেগেছে তোমাদের সব কিছু। আমি সবসময় থাকি, যখনই সুযোগ পাই দেখি, আর যদি চোখের আড়ালে অনেক সময় দেখতে পারি না, পরেও দেখে নেই আমি সবসময়। খুব ভালো হয় তোমাদের সব কিছু। আর তোমার এই যে চ্যানেল টিভির যে চেয়ারম্যান আফিয়া আপা তো আমার অনেক খুবই পছন্দের আর ক্লোজ, আমার বোনের ফ্রেন্ড, তো ওই হিসাবে ওনাকে আমি খুব ভালো জানি, উনি আমাকে অনেক স্নেহ করে সব সময়। সব মিলে তোমরা চালিয়ে যাও, আফিয়া আপাকে আমি অনেক জানাই যেন আপনারা ভালো করে চালান এই জিনিসটা। আমরা সবসময় আপনাদের পাশে আছি আর দেখবো সবসময়, আর আমরাও মাঝে মাঝে সুন্দর সুন্দর গান করব যদি আমন্ত্রণ পাই। হ্যাঁ, তুমি তো সবসময় তুমি আমন্ত্রিত আমাদের কাছে। অবশ্যই ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তোমার আরো অনেক লাইভ বা তোমাকে নিয়ে অনেক কিছু করবার পরিকল্পনা আছে দ্য চ্যানেল টিভির। সেই পর্যন্ত অনেক ধন্যবাদ দীপ্তি আপু। তোমাদেরকে অনেক ধন্যবাদ। ববি আপানি খুব সহজ করে বলি, আফিয়া আপু থ্যাংক ইউ এই চ্যানেল টিভিটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। আর চ্যানেল টিভিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসমাকে, যে আসমা টরন্টো ব্লিঙ্ক যে অনুষ্ঠানটা করে, আই থিঙ্ক বাই ফার দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনুষ্ঠান ইন টরন্টো। আমি নিজে দেখি অনুষ্ঠানটা, এই জন্য বলছি। আমি কাউকে ভাই খুশি করতে পারি না, আমি যেটা সত্য সেটাই বলি। আর চ্যানেল টিভির মাধ্যমে যে আমরা সব ট্যালেন্ট গুলোকে আমরা পাই শনিবারে, সেজন্য ধন্যবাদ। আর একজনকে ধন্যবাদ দিচ্ছি বিহাইন্ড দ্য সিন, সেটা হচ্ছে শিবলি। শিবলি আমাদের পেছনে আছে, শিবলি আমাদেরকে সব ঠিকঠাক করে দিয়ে এমন চমৎকার সুন্দর করে আমাদেরকে সব ঠিকঠাক করে দিয়েছে। শিবলি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি বসে থাকার জন্য, আমার কবিতার অত্যাচার সহ্য করার জন্য। দীপ্তি আপুর গান তো অসাধারণ। আর চ্যানেল টিভি এগিয়ে যাও, অলওয়েজ থাকো আমাদের সাথে, আমরা তোমাদের সাথে আছি। চ্যানেল টিভি is awesome. Thank you so much Asma and God bless you. আর তোমার উপস্থাপনা
কি বলবো আমি, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন টরন্টো। থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড দীপ্তি আপু, থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস, দেখা হয়ে খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে দীপ্তি জাহানের গান শুনে বাড়ি চলে যাব। তো আবার 15 দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব টরন্টোর স্বনামধন্য কাউকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই কোভিডের যে বিধিগুলো আছে, স্বাস্থ্যবিধিগুলো, অন্টারিওর যে স্বাস্থ্যবিধিগুলোর অবশ্যই আপনারা মেনে চলবেন। সেই পর্যন্ত আগামী 15 দিন পরে আবার দেখা হবে। তো আমরা দীপ্তি আপুর গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো আমি থাকবেন সবাই। সবাই ভালো। আমি আবারও বলতে চাই ব্যাক স্টেজে শিবলি, যাকে আমি দেখিনি এখনো, ওকে অনেক ধন্যবাদ এত সুন্দর সব কিছু পরিচালনা করার জন্য। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আমি আমার গানটা দিয়ে শেষ করছি। আর আসমা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর উপস্থাপনা করছো সব মিলে। পরিবেশটা খুব অসাধারণ ছিল, খুব ভালো লাগছে। মনে হচ্ছিল না যে আমি কোনো গানের মধ্যে আছি, কি মনে হচ্ছে আমি তোমাদের সাথে কথাই বলছি শুধু। অনেক ধন্যবাদ দীপ্তি আপু। আমি এরপর আমি সবশেষে গানটি একটি মেডলি দিয়েই শেষ করি। সব কিছু একটু একটু টাচ আছে, দেখি ভালো হয় কিনা। মনপুরা সিনেমার নিঠুয়া পাথারে, তারপর এখানে দারুণ। হ্যাঁ, তোমার বাড়ি রঙের মেলা দেখি, তারপর মায়াবী, ওটা নাইস। তো অবশ্যই এটা মানে ভালো লাগবে আরো। নিঠুয়া পাথারে নেমেছি ভুম, ধরো বন্ধু আমার কেহ নাই। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পড়িতে না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পড়েছি না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। অন্তরে থাকো তো গলা করতে
বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। মায়াবী মাতোয়ালি চাঁদের পোয়ালি, হিজাবে আড়ালে কি রূপ দেখালি। মায়াবী মাতোয়ালি চাঁদের পোয়ালি, হিজাবে আড়ালে কি রূপ দেখালি। দৃষ্টিতে তোমার আছে জাদু, ভোলা প্রাণা ওই ঠোঁটেতে মধু। দৃষ্টিতে তোমার আছে জাদু, ভোলা প্রাণা ওই ঠোঁটেতে মধু। এক দেখাতে নজর কাড়িলি, হিজাবে আড়ালে কি রূপ দেখালি। এক দেখাতে নজর কাড়িলি, হিজাবে আড়ালে কি রূপ দেখালি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। চমৎকার। আসলে এখন বলতেই হয়, কি বলবো, যে গোল্ডেন হার্ট যেটি বলেছিল ববি ভাই, একদম পারফেক্ট। গোল্ডেন হার্ট উইথ গোল্ডেন শাড়ি, তো একদম পারফেক্ট। তো আমরা আবার শুনবো তোমার গান। দর্শকরা আমি জানি মন ভরে গেছে আজকে তোমার গান শুনে। আর ববি ভাইয়ের কবিতা ছিল অসাধারণ। ববি ভাই, থ্যাংক ইউ ভাই। অনেক তবে ধন্যবাদ। তবে আমি এখনো বলছি যে আমাকে একটা কবিতা দিয়ে আমরা দীপ্তি আপুর গান শুনতে না পারতাম। না, এটা হতো না, এটা আমি করতাম একদম না। সত্যি কথা। বয় ভাই, এটা আমি করতাম না, কিন্তু আমি দরকার হলে একটা করতাম, আপনি সব করতেন। থ্যাংক ইউ। নেক্সট টাইম করা হবে নেক্সট টাইম, আপনার জন্য। নেক্সট টাইম। ভালো লেগেছে। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। ববি রাব্বানি এবং দীপ্তি জাহানকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে অনেক আসমা, ধন্যবাদ। তুমিও ভালো থেকো আর তুমিও ভালো। স্টে ব্লেসড। ভালো থেকো ভাইয়া। সবাই- দীপ্তি আপু, তুমিও ভালো থেকো তুমিও ভালো থাকবেন। ইনশাআল্লাহ। সবাই সবাই ভালো কথা হবে। থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে।